নমস্কার, শুরু করছি বাংলা বলছে। 50 বছর আগের এই জুন মাস 25শে জুন দিনটা ইতিহাসে কালো অক্ষরে লেখা হয়ে রয়েছে। এমার্জেন্সি, এই ছোট্ট শব্দটা গোটা দেশের যে রাজনৈতিক পট সেটাকে বদলে দিয়েছিল এক লহমায়। এবং সেই এমার্জেন্সির যে ইতিহাস, যারা সেই সময় যারা ছিলেন তারা তার ইতিহাস নিয়ে বহু চর্চা করেন। যারা আমরা সে সময় ছিলাম না, পরবর্তীকালে এই এমার্জেন্সির সময় কি হতো না হতো সে নিয়ে আমরাও বিস্তারিত চর্চা কখনো সিনিয়রদের মুখে শুনেছি, কখনো পড়েছি। এমার্জেন্সি ভারতের গণতন্ত্রে একটা কালো দাগ হয়ে থেকে গেছে, এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। কিন্তু সেই এমার্জেন্সির 50 বছর পূর্তি, সেটাকে কেন্দ্র করে কেন্দ্রের যে উদ্যোগ, সেই উদ্যোগ এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে। গতকালই আমরা দেখিয়েছি আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে একটি প্রেস কনফারেন্স করেন এবং যেখানে তিনি বলেন যে কেন্দ্রের যে সংস্কৃতি মন্ত্রক, সেখান থেকে একটি চিঠি এসে পৌঁছেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের কাছে, যেখানে এই 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানেই মুখ্যমন্ত্রীর বক্তব্য, সংবিধান হত্যা দিবস, এই বক্তব্যে তার আপত্তি রয়েছে। কারণ এমার্জেন্সির সময় যা হয়েছিল তার 50 বছর পর যখন সংবিধান হত্যা দিবস হিসেবে এটা পালনের নির্দেশ দিচ্ছে কেন্দ্র, এই সরকারের আমলে, নরেন্দ্র মোদী সরকারের আমলে প্রত্যেক দিন গণতন্ত্র নিধন হচ্ছে, গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে। এবং যে কারণে যদি সংবিধান হত্যা দিবস পালন করতে হয় তাহলে প্রত্যেকটি দিনই সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা উচিত, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে তোলপাড়। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এই রাজ্য সংবিধান হত্যা দিবস পালন করবে না। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশানর চট্টোপাধ্যায়, কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বিজেপির তরফ থেকে রাজর্ষি লাহিড়ী রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সিপিআই এর তরফ থেকে শ্রীকুমার মুখার্জি। আমি শুরুতে একবার দেখাই ইন্দিরা জমানার জরুরি অবস্থার স্মৃতি টেনে 25শে জুন সংবিধান হত্যা দিবস পালনের ডাক কেন্দ্রের, আর তা নিয়েই তরজা তুঙ্গে। 1975 সালের 25শে জুন দেশ জুড়ে জারি হয় জরুরি অবস্থা। এবছর সেই জরুরি অবস্থার 50 বছর পূর্ণ হচ্ছে, আর তাই দেশ জুড়ে দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে কেন্দ্র। চিঠি গেছে প্রতিটি রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি পাঠিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে। আর কেন্দ্রের এই উদ্যোগ নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে সংবিধান হত্যা দিবস পালিত হবে না। আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃতি করে যদি মনে করেন নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলাটাকে, বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন, বাংলার ব্রেনটাকে ক্যাপচার করবেন, তাহলে জেনে রাখুন এটা মস্ত বড় ভুল করছেন। মানুষ কিন্তু ওর প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী দিন তৈরি হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি যা করছে তাতে প্রতিদিনই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমেরও কণ্ঠরোধ হচ্ছে। তাই প্রতিদিনই এখন গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত। জরুরি অবস্থার সময় if media was silent, now what is going on? It is more than silent. They cannot say anything. They cannot open their mouth. If they open their mouth, next day CBI will be going there already. And if any journalist write anything against of them, they'll be just thrown out next day. This is called Jumla Party. মুখ্যমন্ত্রীকে পাল্টা সমালোচনা করতে ছাড়েনি বিজেপি। রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই রাজ্যেই গণতন্ত্র নেই, প্রতিদিন সংবিধান হত্যা করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন সংবিধানকে হত্যা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী থাকা অবস্থায় ধর্মের কারণে সেই দৃষ্টিকে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার জন্য চন্দন আর হরগোবিন্দ দাসের জীবন চলে গেল। সংবিধান হত্যা নয় এটা? মাননীয় মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থায় সেদিন মহেশতলাতে আমাদের হিন্দুদের তুলসী গাছকে তুলে উপরে ফেলা হলো, সংবিধান হত্যা নয়? ইন্দিরা গান্ধী
যে এমার্জেন্সি লাগু করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, সেই পাপটাকে তিনি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছেন না, তার জন্য এগুলো কথা বলছেন। কেন্দ্র সরকার এই ধরনের রেকমেন্ডেশন পাঠায়, মানবেন না আপনার ব্যাপার। 1975 সালে কংগ্রেসের জামানায় দেশে নেমে এসেছিল গণতন্ত্রের অন্ধকারতম দিন। ইন্দিরার জামানার সেদিন নিয়ে আজ অনুশোচনা করতে দেখা গেছে রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বিজেপি আজ যা করছে তা সেদিনকে ছাপিয়ে গেছে বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তিনি সংবিধান হত্যা দিবস পালন করতে চান না। অন্যদিকে বিজেপি মনে করে পশ্চিমবঙ্গে বিরোধীদের যেভাবে কণ্ঠরোধ করা হচ্ছে তাতে গণতন্ত্রই বিলুপ্ত হয়েছে বাংলা থেকে। এই চাপানোতরের মধ্যেই প্রশ্ন উঠছে, সংবিধানের হত্যাকারী কে? কলকাতা টিভি। আমি প্রথমে রাজর্ষির কাছে আসি। রাজর্ষি, আমি যে চিঠিটা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে এসে পৌঁছেছে আমাদের মুখ্য সচিব মনোজ পান্থের কাছে, তার প্রথম প্যারাগ্রাফটা যদি আমি দেখি, যেখানে এই 25শে জুন 1975 সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডস অ্যাজ এ স্টার্ক রিমাইন্ডার অফ দ্য ডার্কেস্ট পিরিয়ড ইন ইন্ডিয়াস ডেমোক্রেটিক হিস্ট্রি। এটা 11 জুলাই 2024 নোটিফাইড হয়েছে সংবিধান হত্যা দিবস হিসেবে, এবং সেখানে বলা হচ্ছে যে এমার্জেন্সি witnessed a sweeping suspension of civil liberties, erosion of constitutional safeguards, and unprecedented centralization of executive power. Fundamental rights were breached, press silenced under strict censorship, thousands of political leaders, journalists, and civil society members were imprisoned. বিরোধীরা তো এই অভিযোগগুলো তোমাদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে বারংবার তুলে আসছে, এবং বিরোধীরা অভিযোগ করছে যে অঘোষিত এমার্জেন্সি, ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, তো অঘোষিত এমার্জেন্সি চালিয়ে আসা হচ্ছে। মুভিয়াদি, প্রথমেই কলকাতা টিভির সকল দর্শককে শুভ সন্ধ্যা। সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে, এটা সংবাদ মাধ্যম কলকাতা টিভি, সেখানে দাঁড়িয়ে আলোচনাটা হচ্ছে। 25শে জুন যখন রাত্রিবেলা জোর করে এক প্রকার থ্রেট দেখিয়ে কিভাবে আপনি প্রেসিডেন্ট হয়েছেন, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল ছাড়া প্রেসিডেন্ট ফাখরুদ্দিনকে দিয়ে সই করে এমার্জেন্সিটা ডিক্লেয়ার করা হলো এবং অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করা হলো, সব থেকে আগে প্রত্যেকটা প্রেসের আলো নিভে গেছিল, ইলেকট্রিসিটি কাট করে দেওয়া হয়েছিল। বিরোধীরা অভিযোগ তুলছেন, এক্ষুনি সুমনদা বলবেন, বিরুদ্ধে বলবেন, বৈশ্বনাথদা বলবেন, চন্দনদা বলবেন, কেউ কিন্তু অ্যারেস্ট হবেন না এখান থেকে বেরোনোর পরে, কারুককে কিন্তু জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে না। রাত্রির বেলা 2টোর সময় জয়প্রকাশ নারায়ণকে ঘুম থেকে তুলে হিড় করে টানতে নিয়ে গিয়ে থানায় রেখে দেওয়া হয়েছিল, সেটা হবে না। এবং পুলিশ কি করবে সেটা জানে না। কেন এমার্জেন্সি ঘোষণা হয়েছিল? কারণ এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নির্বাচনটাকে খারিজ করার রায় দিয়েছিলেন, ইনভ্যালিড বলে দিয়েছিল তার নির্বাচনটাকে, তার দাঁড়ানোটাকে, সেইটাকে। সেই ইমার্জেন্সির সময় কি হয়েছিল? আর্টিকেল, মাফ করবেন, 39 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি ছিল তাতে? না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে নির্বাচন করার কোনো প্রক্রিয়াকে জুডিশিয়ারি কোনো প্রশ্ন করতে পারবে না। আজকে আমাদের এই আলোচনার পরে 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদীকে যত গালিগালাজ করা হয়েছে, যা যা কথা বলা হয়েছে, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হবে, তার ব্যক্তিগত জীবন, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যে কুৎসিত ব্যক্তিগত আক্রমণ করেছেন, তার দলের লোকেরা করেছেন, করার পরে কেউ কিন্তু অ্যারেস্ট হয়নি, কারোর বিরুদ্ধে কিন্তু একটা মামলাও হয়নি। তো এরপরেও যদি বলা হয় যে এটা হচ্ছে এমার্জেন্সি, তাহলে এর থেকে হাস্য করার কিছু নেই। আমার এখানে বৈশ্বনাথদার কাছে প্রশ্ন, যে বৈশ্বনাথদা, এমার্জেন্সি যে ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটা কালো দাগ, এ বিষয়ে তো কারো কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু সংবিধান হত্যা দিবস এটা পালন করার ক্ষেত্রে আপনাদের আপত্তি কি? এটা কি কোথাও দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের কম্পালশন? দেখুন, আমরা না সংবিধান হত্যা এই শব্দবন্ধের প্রতি আমাদের তীব্র আপত্তির কথা জানাচ্ছি। কারণ সংবিধান আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা সকলের অধিকার এবং আমাদের যেসব মূল্যবোধে বিশ্বাস করি তার মূল ভিত্তি। ওরা কিভাবে বলতে পারে যে সংবিধান হত্যা করা হয়েছে?
আর আমরা এটার এই জন্য প্রতিবাদ জানাচ্ছি, সংবিধান হত্যা হয়েছে 25শে জুন 1975 সালে। এই শব্দবন্ধের বা এই বক্তব্যের আমরা বিরোধিতা করছি। ইমার্জেন্সি চালু হয়েছিল, তাতে ইমার্জেন্সিতে অনেকগুলি ডিসিশান ছিল, ডিসিশানগুলো পরবর্তীকালে মানুষই বলেছে যে এটা ভুল হয়েছে। আমরা আমাদের যখন কংগ্রেসে ছিলাম তখনও এটা স্বীকার করা হয়েছে, পরে তৃণমূল কংগ্রেস তো বলেইছে ইমার্জেন্সি ডিক্লেয়ার বা ব্যবস্থা ঠিক হয়েছে। কিন্তু ওনারা যেভাবে কেন্দ্রীয় সরকার চালালেন এবং সেই সময় যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হলো, আপনি বলুন না, বিহার থেকে শুরু করে আপনার মহারাষ্ট্র থেকে অসম থেকে বিভিন্ন রাজ্যের যে নির্বাচিত সরকারকে ফেলে দেয়া হলো। আপনি দেখেছেন যে রিসোর্টে নিয়ে গিয়ে রাখা হয়েছে, তারপর সেই নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে। গোয়াতে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়েছে। আবার তো সেটাই যেটার কথা আপনি বলছেন, যে নির্বাচিত সরকারকে, নির্বাচিত সিস্টেমকে ঘুরপথে ভেঙে দেওয়া এবং হাত বদল, সেই অভিযোগ আবার স্মল স্কেলে তো আপনাদের বিরুদ্ধে ভুরি ভুরি উঠেছে যখন পুরসভা এবং পঞ্চায়েতগুলোর হাত বদল হয়েছে, এবং সেটা আপনাদের বিরোধীরা যারা এই রাজ্যে তারা তুলেছেন। মানে আপনি কি একটা রাজ্য সরকারকে রিসোর্টে নিয়ে গিয়ে তার এমএলএদেরকে রাতারাতি তাদের দল পাল্টে দেওয়া, যাকে আমরা বললাম হিমন্ত বিশ্ব শর্মাকে সারদার বেনিফিশিয়ারি, অজিত পাওয়ারকে বললো জেল খাটাবে, তাদেরকে দিয়ে মিনিস্ট্রি টপল করে দেওয়া, আর একটা পৌরসভার যে ইলেকটোরাল পলিটিক্সের যে মডেলটা, সেখানে দাঁড়িয়ে তো পুরসভা বা পঞ্চায়েত সেটা হচ্ছে ছোট গভর্নমেন্টই না। আমি ঠিক এই প্রেক্ষির সঙ্গে ওই প্রেক্ষিটাকে তুলনা করাটাকে আমি সমীচীন মনে করি না। এবার আপনি আপনার বক্তব্য বলতেই পারেন। এই অভিযোগটা বিজেপিরা তোলেন, বিজেপি বা কংগ্রেস বা সিপিআইএম তারা এ রাজ্যে তোলেন, আমি সেটা হ্যাঁ আপনি বলে জানেন ওদের বিরোধীদের বক্তব্য। কিন্তু যেভাবে নির্লজ্জভাবে কেন্দ্রীয় সরকার কোভিডের সময় পর্যন্ত, আপনারা দেখেছেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করেছে, মধ্যপ্রদেশের গভর্নমেন্টকে টপল করে দিয়েছে, যেভাবে যে কায়দায় করেছে, সেটা গণতন্ত্রের হত্যা চরমতম উদাহরণ। আমি এখানে এবার একটু চন্দনদাদের কাছে আসি, কারণ এক্ষেত্রে সরাসরি নিশানায় যারা, ডেফিনেটলি কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীর জমানাকে, সেই জমানার ওই তারিখটা ধরে সংবিধান হত্যা দিবস সেটা পালন করা হচ্ছে। দেখো, একেবারে শুরুতে যেটা বলবো, অবশ্যই জরুরি অবস্থা ঘোষণা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি অনুসারে এক্সেসেস হয়েছিল, কংগ্রেস স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করেছে, এক্সেসেস। কিন্তু যে কারণে ইন্দিরা গান্ধীকে 6 বছরের জন্য ব্যান করা হয়েছিল, জরুরি অবস্থার একটা অন্যতম কারণ ছিল সেটা, এবং একটা ডেমোক্রেটিক স্টিফল যাকে বলে, প্রায় কণ্ঠরোধ, সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তার পালে বিরোধী হওয়া এবং তার কারণে 77-এ ইন্দিরা গান্ধীর হেরে যাওয়া, আমরা তখন খুব ছোট, রাজনারায়ণের কাছে, এবং মোরারজি দেশাই সরকারে আসে, আমরা সকলেই জানি ঘটনাটা। আমি আবারও বলি, এক্সেসের জন্য দুঃখ প্রকাশ কংগ্রেস বারবার করেছে, ইভেন আজকে আধুনিক এই অবস্থাতে দাঁড়িয়েও রাহুল গান্ধী করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, সেই সময় উনি কংগ্রেস করতেন, কিন্তু আজকে তার অবস্থিতি, বিশেষত এই ক্ষেত্রে আমরা অনেক সমালোচনা করলেও অ্যাবসলিউটলি কারেক্ট। এটাকে যদি পালন করতে হয় মৌপিয়া, আমি আরও কতগুলো উদাহরণ দিতে পারি, সেগুলো পালিত হবে না কেন? 1924 সালের 6 তারিখ জানুয়ারি মাসে 8খানা চিঠি দিয়ে সাভারকার যেদিনকে আন্দামানের জেল থেকে ছাড়া পেলেন, সেদিনকে কেন আত্মসমর্পণ দিবস পালন হবে না? তোমাকে কেন আত্মসমর্পণ দিবসের পরে 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হলো 6 তারিখ ডিসেম্বর মাসে, সেদিন কেন ধর্মনিরপেক্ষতার হত্যা দিবস পালন হবে না? কেন গোধরা হত্যা দিবস পালন হবে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে এ রাজ্যে সংবিধান হত্যা দিবস পালন হবে না। আমার জিজ্ঞাসা হচ্ছে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে নিশ্চয়ই কংগ্রেস শাসিত রাজ্য, সেখানেও এই চিঠি যাওয়ার কথা। আমি জানি না তাদের অবস্থানটা কি, আমি এক্স্যাক্টলি তোমাকে বলতে পারি, এখানে অবস্থানে কোনো প্রশ্নই নেই। আমি আবারও বলছি, গোধরা দিবস পালন হয় কি? এবং আমি তোমাকে বিশেষভাবে বলি, আচ্ছা, মানুষকে যখন মেরে ফেলা হলো, বিশেষত 27 তারিখ ফেব্রুয়ারি মাস 2002, আমরা জানি 1000-এর ওপর মানুষের মৃত্যু, তার জন্য কোনো অনুশোচনা আছে এদের? সব থেকে বড় প্রশ্ন আরেকটি, যেটা প্যান্ডেমিকের সময় তুমি খুব ভালো করে জানো, 2021
এবং 2021-এ মার্চ মাসের 27 তারিখ ভাসিয়ে দেওয়া হলো গঙ্গায়। কত মানুষ এখনো পর্যন্ত কাউন্ট করা যায়নি। আমি আসবো, আমি সুমনদার কাছে আসবো। বলা হচ্ছে প্রায় 500 মানুষ। আমি তোমাকে এই কথাটা বলে এখানে শেষ করি, যারা এই কথাগুলো বলে গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা যাদের থাকবে তারা এই প্রশ্নটাই তুলবে না। আমার সুমনদার কাছে এখানে প্রশ্ন, যে সুমনদা, এই যে এমার্জেন্সিটা প্রবলভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আসছে, কিছুদিন আগে আমরা দেখেছি যে বক্স অফিসে একদমই সাফল্য পায়নি কাঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি, যদিও ওটিটিতে সেখানে সাড়া ফেলেছে। এই যে সংবিধান হত্যা দিবস 25শে জুন, এটার নোটিফিকেশন, এটা নোটিফাইড হয়েছে 11ই জুলাই 2024। আমার এখানে আপনার কাছে প্রশ্ন, যে এই এমার্জেন্সি রেফারেন্সটা বারবার টেনে আনতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে, এর আধারটা কি, এর প্রেক্ষাপটটা কি? এর সাথে কি 4 জুন 2024-এ লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, যেখানে দেখা গেল যে মোদি সরকার নয় এনডিএ সরকার ক্ষমতায় ফিরল তৃতীয়বারের জন্য, এগুলোর কোনো যোগ আছে? আমি মুপে একটু অন্যভাবে বলবো। দেখুন, 1975-এর 25শে জুন ভারতবর্ষের ইতিহাসের কলঙ্কতম দিন। এই বিষয়ে আমি কংগ্রেসের মতো সাফারকার ইত্যাদিতে যাব না। যারা সাফার করেছেন, যাদের পরিবারের চাকরি গেছে, যাদের পরিবারের কাউকে জেলে যেতে হয়েছে, তারা জানেন হোয়াট সাফারিং দে হ্যাভ গট। কিন্তু একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা সত্যি, যে আজকের ভারতবর্ষে যেটা হচ্ছে দ্যাট ইজ অলসো খুব ভালো নয়। এটা ঠিক, বিজেপির মুখপাত্র অনেক উদাহরণ দিলেন, কিন্তু একই সঙ্গে গুজরাটের যে কংগ্রেস এমএলএকে আসাম পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়, কিংবা অপারেশন সিন্দুরের সমালোচনা করার জন্য আসামের যে কংগ্রেস এমএলএকে অ্যারেস্ট করা হয়, সেটা গণতন্ত্রের জন্য খুব ভালো লক্ষণ নয়। আমাদের দুটো পয়েন্ট বুঝতে হবে, যে কেন বিজেপি এটাকে ইলাবোরেট করবার চেষ্টা করে। এক হচ্ছে, প্রথম কথা হচ্ছে, জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করার ঐতিহ্য বিজেপির যতটা, ততটাই লালু প্রসাদ যাদবের বা মুলায়ম সিং যাদবের দলের। এরা সবাই জেপি আন্দোলনের প্রোডাক্ট। জেপি আন্দোলনে যারা প্রোডাক্ট, তারা অনেকেই আজকে কংগ্রেসের সঙ্গে আছে। তার দুটো কারণ, কংগ্রেস ভুল স্বীকার করেছে, এবং অনেকেই আজকে মনে করে যে বিজেপির যে ফ্যাসিবাদ, সেটা অনেক লার্জার ফ্যাসিবাদ, ধর্মীয় ফ্যাসিবাদ। ফলে বিজেপিকে কংগ্রেসের থেকে এদেরকে বিযুক্ত করে রাখার জন্য, সামনে বিহার ইলেকশন আসছে, যেখানে লালু ইজ এ প্রোডাক্ট অফ জেপি মুভমেন্ট, সেখানে যতটা দুটোর মধ্যে স্প্লিট করা যায়, সেটার জন্য বিজেপি এই টুলটাকে বারবার ব্যবহার করে। আবার আমি রিপিট করছি, যারা জেপি আন্দোলনের প্রাইমারি লোক ছিলেন, তাদের মধ্যে অনেকে পরে আইদার কংগ্রেসের অ্যালি হয়েছেন অথবা ডাইরেক্ট কংগ্রেসে যোগ দিয়েছেন। এটা নয়, এটা হচ্ছে ফার্স্ট, পলিটিক্যালি বারবার কংগ্রেসকে অ্যালিয়েনেট করবার, কংগ্রেসকে নিঃসঙ্গ রাখার চেষ্টা। আর এটা যদি কেউ বলে যে ভারতবর্ষে খুব দুর্ধর্ষ গণতন্ত্র আছে, তাহলে আমি দুটো উদাহরণ দেব। একটা উদাহরণ হচ্ছে যে ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম এই 2024-এর আগে একসঙ্গে 200 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। ইটস নট এ ভেরি গুড সাইন অফ ডেমোক্রেসি। আচ্ছা, সবাই জানতে চাইছে, ভাই তোমার সাথে ট্রাম্পের কি হলো, যে ট্রাম্প আসিফ মুনিরকে হোয়াইট হাউসে লাঞ্চ খাওয়াতে চলে গেল, তুমি যে এত ট্রাম্প করলে কি হলো, সেটার কোনো উত্তর নেই। দ্যাট ইজ নট অলসো এ গুড ডেমোক্রেসি। তুমি একটা বিদেশি রাষ্ট্রনায়কের কাছে কতটা পদানত হয়েছে, সেটা যদি তোমার পার্লামেন্টে নিজের জনপ্রতিনিধিদের কাছে বলার না থাকে, বাদু হয়েছো কিনা। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন আসিফ মুনিরকে হোস্ট করেন, তখন আমাদের জন্য, আপনি ভারতীয় হিসেবে আপনার কাছে এর চেয়ে লজ্জার মুহূর্ত আর কিছু হতে পারে। আমি আসবো এই প্রসঙ্গে খুব সংক্ষেপে। আমি রাজর্ষির রেসপন্স নেব, কারণ আমাকে ব্রেকে যেতে হবে। রাজর্ষি, পাকিস্তানের চ্যানেলে দাঁড়িয়ে বসে ভিডিও আমরা প্রত্যেকে দেখেছি, এমন নয় যে এটা কোনো বাজে কথা বা কোনো কিছু। যখন পাকিস্তানের তাবড় লোকেরা বলেন নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কি আছে, নরেন্দ্র মোদী তো ভারতবর্ষ নয়, আমাদের বন্ধুরাও তো আছেন ওখানে। মমতা ব্যানার্জি নাম নিয়ে, মমতা ব্যানার্জি কমিউনিস্ট এবং কংগ্রেস নামটা নেওয়া হয়। আজ অবধি একটি তার প্রতিক্রিয়া তৃণমূলের মুখপাত্র, ওই যে উনি বললেন না যে কি হেমন্ত বিশ্ব শর্মা কিসের বেনিফিশিয়ারি, ওই মমতা ব্যানার্জিকে সারদার বেনিফিশিয়ারি বলেছিল যে কুণাল ঘোষ এখন তৃণমূলের মুখপাত্র। আজ অবধি একটা টুইটও তার কাছ থেকে দেখিনি, একটা বক্তব্যও শুনিনি যে আমরা স্ট্রংলি এর প্রতিবাদ করছি, আমাদের সাথে আমরা পাকিস্তানের বন্ধু নই। ভারতবর্ষের প্রসঙ্গে কোনো একটি দল কোনো একবারের জন্য এরা এত ঘেরাও করতে পারে,
এত কিছু করতে পারে, দিল্লি যেতে পারে, না, এত কিছু করতে পারে, কিন্তু পাকিস্তান এমবাসি কিন্তু কেউ পার্লামেন্টে ডাকা যায় না কেন? পার্লামেন্ট ভয় পেতে হয়, কেন বিরোধীদের ভয় পেতে হয়? পার্লামেন্ট ডাকা হবে? অপারেশন যেখানে চলছে, অপারেশন ইজ স্টিল আন্ডার কন্টিনিউশন, অপারেশন ইজ ইন দিন বসে কোন যুদ্ধের সময় ডাকা হয়েছে, স্টেটমেন্টের সময় ডাকা হয়েছিল, পার্লামেন্ট আলাদা সেশন করছে, 71 ডাকা হয়েছিল আলাদা সেশন, যে তাহলে এখন ডাকা হতে চাইছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের ডিরেক্টর জেনারেল রাজস্বী, যখন আমরা এরকম অল পার্টি গ্লোবাল আউটরিচ দেখছি 33টা দেশে, সেখানে সংসদ ফেস করতে, সংসদে ব্যাখ্যা দিতে আপত্তি কোথায়? প্রথম কথা হচ্ছে যেখানে অপারেশন কন্টিনিউ করছে, অপারেশন কন্টিনিউ করার সেই মুহূর্তে অপারেশন কন্টিনিউ করা যায় না, বিদেশে আপনাদের আমি কারো সময় আমি দুজনকেই থামাচ্ছি, আমার একটা ব্রেক নিতেই হবে, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। মাঝখানে পেরিয়ে গেছে 50টা বছর, কিন্তু বিতর্ক সেদিন থেকে আজ সমানে চলছে, একদিকে শাসক পক্ষ, অন্যদিকে বিরোধী পক্ষ। সেদিনের এমার্জেন্সি নাকি এখনকার কোট আনকোট অঘোষিত এমার্জেন্সি? দেখুন। বিতর্কে শাসক, সেদিন থেকে আজ একইভাবে আঙুল উঠছে তাদের দিকে। 1950 সালের 25শে জুন দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করে কাজ করায় উঠেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। গণতন্ত্রে কালো দিন বলে আজও অভিহিত হয়ে আছে সেই সময়। সেদিন যা হয়েছিল সেটা ঠিক ছিল না বলে মেনে নিয়েছে সব দলই, কিন্তু আজ শাসক দল যা করছে তা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। কেন্দ্রের বিরোধী দলগুলি বারবার অভিযোগ করেছেন বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তাতে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে। সংসদে দাঁড়িয়ে লাল বই নিয়ে সংবিধান বাঁচানোর ডাক দিয়েছেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের টাকা যেভাবে আটকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুললেই গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদী যেভাবে সরকার চালাচ্ছেন তাতে স্বৈরতন্ত্রের প্রতিধ্বনি মিশে যাচ্ছে। এটা মনে রাখবেন, সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না। তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন? দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন, কত নাম ছিল পাল্টে দিয়েছেন, শুধু নিজেদের প্রচার আর নিজেদের নামের প্রচার। দে ডোন্ট বিলিভ ডেমোক্রেসি, দে ডোন্ট বিলিভ সেকুলারিজম, দে ডোন্ট বিলিভ মিডিয়াল impartiality, they don't believe civic rights, they don't believe the opposition rights, they don't believe the political rights of the opponent। और उन्होंने अभी संविधान हत्या दिवस पालन करेगा। हर दिन गणतंत्र लोकतंत्र हत्या दिवस पालन होना चाहिए। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রের দিকে আঙুল তুলছেন তখন রাজ্য বিজেপি আবার দুষছে তৃণমূলকে। পশ্চিমবঙ্গে একের পর এক কেলেঙ্কারি যেভাবে অভিযোগ উঠেছে, যেভাবে ভোটের আগে পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে রাজনৈতিক কর্মীদের, তাতে রাজ্যের শাসক দলকে দুষতে ছাড়েনি বিজেপি। পার্টির প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, হিন্দু শব্দ ব্যবহার করতে গেলে এরপরে হয়তো কোর্টে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। এই সবই তো এমার্জেন্সির নামান্তর। এই চাপানুতরের রাজনীতিতে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। অভিযোগ উঠছে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন না কোনো শাসক নেতাই, বরং নিজেদের এজেন্ডা পূরণেই সক্রিয় তারা। কলকাতা টিভি। এই মুহূর্তে শ্রীকুমার মুখোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীকুমার দা মৌপিয়া কথা বলছে। শ্রীকুমার দা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এমার্জেন্সি অর্থাৎ 1975-এর 25শে জুন যেদিন এমার্জেন্সি ডিক্লেয়ার্ড হয় সেটাকে নোটিফাইড করেছে কেন্দ্রীয় সরকার সংবিধান হত্যা দিবস হিসেবে, এবং যে পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যকে বলা হচ্ছে ওই দিন কিভাবে পালন করা হবে ইত্যাদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই সংবিধান হত্যা এই শব্দটায় তার আপত্তি রয়েছে, এই ফ্রেজটায় তার আপত্তি রয়েছে, এবং তিনি বলছেন যে বাংলায় এটা পালিত হবে না। আপনাদের অবস্থান কি এই সম্পর্কে? এক নম্বর কথা, আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে, আমরা সেফ ডেমোক্রেসি এই কথাটা বলে রাস্তায় আছি। আমরা বলছি কনস্টিটিউশনটা এটাকে ধরে রাখতে হবে, এটাকে বজায় রাখতে হবে, স্ট্রাকচার পাল্টানো যাবে না কিছুতেই। এই স্ট্রাকচার পাল্টানো মানেই হচ্ছে এটা এক্সট্রা এমার্জেন্সি কাজ। যে সময় 25শে জুন 1975-এ এমার্জেন্সি যখন ঘোষণা হয়েছিল তখন আমি কলেজ ছাড়ছি,
সেই সময়ের ঘটনা আমার মনে আছে পরিষ্কার। তখন এই বিজেপি ছিল না, ছিল জনসং এবং অন্যান্য দলগুলি যারা সেই সময় কংগ্রেস ভেঙে গেছিল, নব কংগ্রেস, পুরনো কংগ্রেস, এইসব অনেক নামে কংগ্রেস ছিল। সেই সময় তারা কিন্তু এমন একটা অবস্থানে পৌঁছেছিলেন যে ইমার্জেন্সিটা যেন আমাদের পার্টির কাছে, সিপিআই এর কাছে মনে হয়েছিল এটা বোধহয় এসেনশিয়াল। আমি আপনাকে বলছি, বিহারের বাড়ি বাড়ি গিয়ে সিপিআই এর তখন 32 জন এমএলএ, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসে সাইন করানো হয়েছিল যে সে এমএলএশিপ থেকে তাকে রিজাইন করছে, সে অর্থাৎ সে আর বিধায়ক নয়। এই কাজগুলো সবটাই জনসন করেছিল। তো এই কাজগুলো তারাই আজকে বিজেপি। কিন্তু আজকে দাঁড়িয়ে এই সংবিধানের মূল স্তম্ভ হচ্ছে যে আমার সেকুলারিজম, সেই সেকুলারিজমটাকে ধ্বংস করছে। তো এর থেকে খারাপ সংবিধানের মৃত্যু আর তো কেউ ডাকতে পারে না। তো এমার্জেন্সি করে সংবিধানের প্র্যাকটিক্যালি সংবিধানকে আটকে দেওয়া, আমরা পরবর্তীকালে বুঝেছিলাম যে যে কোনো অবস্থাতে যদি কোনো পরহিত কাজ হয় তার বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা যেতে পারে, কিন্তু তার জন্য এমার্জেন্সি জারি করার কোনো দরকার নেই। সেদিনের কাজটাকে সিপিআই পরবর্তীকালে ভুল বলে স্বীকার করেছে। কিন্তু তার মানে না গণতন্ত্র হত্যা দিবস এটা যদি কেউ পালন করে তাহলে বিজেপিকে প্রথম উত্তর দিতে হবে, তারা প্রতিদিন যারা গণতন্ত্র হত্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। মাওবাদী, নকশাল নয় এখন, সিপিআই মাওবাদী বলে যাদেরকে মারছে তা তো একদম কোনো এনকাউন্টার না, সরাসরি বাড়ি থেকে ধরে নিয়ে এসে গুলি করে মেরে ফেলছে। এই তো হচ্ছে তাদের সাথে কোনো রাজনৈতিক আলোচনা নয়। এটা এমার্জেন্সির সময় এরকমটা ঘটেনি কখনো। প্রশ্ন হচ্ছে যে এখন ওরা যা খুশি, একজন লোক আকলাক, সে কিছু বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধীরাই এই অভিযোগ তুলে আসছে যে বিজেপি অঘোষিত, বিজেপি সরকার, কেন্দ্রে মোদী সরকার অঘোষিত এমার্জেন্সি ঘোষণা করেছে, কিন্তু সেটাকে এস্টাবলিশ করার জন্য এই মাওবাদীদের জেনারেল সেক্রেটারি বা মাওবাদী কমান্ডার তাদের এলিমিনেট করা, এটা বোধহয় এস্টাবলিশ করার জন্য খুব একটা জোরালো যুক্তি হলো না। মানে অ্যাটলিস্ট এদের সিম্প্যাথি দেখাবেন না। এর বাইরে কি বিজেপি আর কিছু কাজ করে যেটা মনে হয় যে না তাতে সংবিধানকে খর্ব করা হচ্ছে? আমি বলছি আপনাকে যে প্রত্যেকটি মানুষের বাঁচার অধিকার আছে ধর্ম নিরপেক্ষভাবে। শালকু সোরেনের সঙ্গে রাজনৈতিক আলোচনা করেছিল মাওবাদীরা। শালকু সোরেনের দেহ খোলা আকাশের নিচে 7 দিন ফেলে রাখা হয়েছিল, পচানো হয়েছিল, তখন রাজনৈতিক আলোচনা করেছিল। একদম ঠিক নয়, একদম খারাপ ছিল গোটা ব্যাপারটা। শালকু সোরেনের ডেড বডি পড়েছিল, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল এবং তারা ভুল কাজ করেছে। তারা এখনো বহু জায়গাতে ভুল কাজ করছে, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছি, ভুল কাজ করলে লোকগুলোকে ধরে নিয়ে এসো, তার বিচার করো, তার পানিশমেন্ট দাও, কিন্তু তার মানে এই নয় বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে একটা লোককে রাস্তায় জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে মারলো আর ওইটা সঠিক হয়েছে। আমি আসবে রাজর্ষি কিছু বলতে চাই, এটা সংবিধান সম্মত। জিজ্ঞাসা করতে চাই, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বর্গত মুখ্যমন্ত্রী, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন 77 থেকে 97 28,000 পলিটিক্যাল মার্ডার্স পশ্চিমবঙ্গে হয়েছে বাম জমানায়, যার মধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আছেন, তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারাও আছেন, কংগ্রেসের কার্যকর্তারাও আছেন, অবশ্যই নিয়ে অনস্বীকার্য। আমাকে একবার ওনারা তো বুদ্ধদেব বাবুদের মানে বামফ্রন্ট সরকারেরই শরিক ছিলেন, তো এই যে 28,000 পলিটিক্যাল মার্ডার্স হয়েছিল তার মধ্যে কতজনের মানে খুনিকে ওনারা ধরে নিয়ে এসে এই বিচারটা দিয়েছিলেন, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আইডিওলজির, পলিটিক্যাল আইডিওলজির ভারতবর্ষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা আজকে এখানে সাভারকারের প্রশ্ন উঠলো যে উনি সাভারকার মুচলেখা দিয়েছিলেন 1911 থেকে 1937 ভারতবর্ষের কোন বিপ্লবী জেল খেটেছেন একটা আরেকটা নাম আমি আজ অব্দি কোনোদিন শুনতে পাইনি। সাভারকারের সেই মুচলেখা সেটিও আজ অব্দি কোনোদিন বেরোয়নি। সমস্ত বিরোধীদের এক বাক্যে যেটা বক্তব্য যে এখন প্রতিনিয়ত, ইভেন কিছুক্ষণ আগে যে উদাহরণটা সুমনদা দিচ্ছিলেন
যে আমরা দেখেছি যে শতাধিক সাংসদ তারা সাসপেন্ড হয়ে যাচ্ছেন, কি না ইম্পর্টেন্ট ক্রুশিয়াল কতগুলো বিল সেগুলো টেবিলড হবে। এটা অঘোষিত ইমার্জেন্সি নয়। আসছে আমি সেটাতে, কিন্তু আজ অবধি কেন ওই শ্রীকুমার দা বলুক যে উনার পার্টি, উনার অবিভক্ত কমিউনিস্ট পার্টি ছিল, তো ডাঙ্গে নলিনী দাশগুপ্ত এবং শ্রীপদ অমৃত ডাঙ্গে নলিনী দাশগুপ্ত এবং পিসি যোশী, পুরনচাঁদ যোশী, এরা কেন মুচি লেখাটা দিয়েছিলেন, কি উদ্দেশ্যে দিয়েছিলেন, এর জবাব আমরা পাইনি। যাই হোক, এবং এই যে কথাটা আপনি বলেন সাসপেন্ড হয়েছে, সাসপেনশন করাটা সংবিধানের মধ্যে একটা প্রক্রিয়া আছে। যদি আমি আপনার সময় বিরক্ত করি, যখন একজন এমপি গিয়ে একজন মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে সেটাকে ছিঁড়ে পার্লামেন্টে ওয়েলের মধ্যে ফেলে দেয়, এ ধরনের আচরণ আমরা কিন্তু আজ অব্দি তার জাস্টিফিকেশন তৃণমূল কংগ্রেসের থেকেও পাইনি। খুব সংক্ষেপে শ্রীকুমার দা কি বলতে চান, আমি তারপর চন্দনদার কাছে আসবো। খুব সংক্ষেপে শ্রীকুমার দা। আমি বলতে চাইছি যে কমরেড এস এ ডাঙ্গের একজন অন্যতম বিচক্ষণ এবং একেবারে বিদ্বান মানুষ ছিলেন এবং রাস্তায় নেমে কাজ করার লোক ছিলেন, এত বড় ট্রেড ইউনিয়ন লিডার। তার সম্পর্কে যে চিঠিটি বলা হয়, এস এ ডাঙ্গে বহুবার বলেছেন যে ওই চিঠিটা জাল চিঠি এবং ওই চিঠিটাকে আলোচনাটা আমরা যে বিষয়ে আলোচনা করছি যে আদৌ এমার্জেন্সি এরা তো এমার্জেন্সি সাপোর্ট করেছিল, কিন্তু বললেন এরা পক্ষে ছিল, তো স্বাভাবিকভাবেই বলবে। না আমি একটা কথা আমি পরিষ্কারভাবে একটা আলোচনা হয়েছে, এখানে কোনো কিন্তু নেই। আমরা এমার্জেন্সি ওই সময়টার থেকে বর্ণনা করতে গিয়ে আমরা বর্তমান অবস্থা পর্যন্ত দাঁড়িয়ে আছি। এখানে কোনো সন্দেহ নেই, বুঝতে হবে 1977 সাল থেকে 1980 তারপরে কিন্তু মানুষ কংগ্রেসকেই ভোট দিয়ে ফিরিয়ে এনেছিল। আমরা দুঃখ প্রকাশ করেছি, আমরা স্বীকার করেছি, অস্বীকার আমরা কোনোভাবে করিনি। তার পরবর্তী সময় কটা কংগ্রেস গভর্নমেন্ট হয়েছে, প্রশ্ন সেখানে না। কিন্তু যে মুহূর্তে উনি 2014 থেকে 2019, 19 থেকে 2024 এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমি তো বলছি ক্ষমতা এসেছিল, আমি সেটাই বলছি। এই যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে এমার্জেন্সির পরেও কংগ্রেস বহুবার ক্ষমতা এসেছে, কিন্তু যেখানে দাঁড়িয়েছি আমরা এই মুহূর্তে বাস্তব অবস্থাটা স্বীকার করো। তুমি যে জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের পক্ষে আমার মনে হয় স্বাধীনতার পরে ভারতবর্ষ কখনো ফেস করেনি। প্রতিদিন পদলোহিত হচ্ছে এবং আমেরিকার প্রেসিডেন্টের কাছে যেভাবে মাথা নত হচ্ছে সারা ভারতবর্ষের, আমার মনে হয় আপনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস কে আপনি বিশ্বাস করেন না? যারা চায়নার কাছে আশ্রয় চিহ্ন তুলে দিয়েছে তারা এই সব কথা বলছে। সংবিধানের যে নৈতিকতার কথা ওরা বলছে না, তো ওরা নিজেরা তো সংবিধানকে সম্মান করে না। আপনি বলুন যে উত্তরপ্রদেশে দলিতদের ওপর আক্রমণ হয়েছে, গোধরার ঘটনা ঘটেছে, গুজরাতের হিংসাচার, পহেলগাঁও হামলার পর আপনাদের দলের নেতা মহিলাদের ওপরে কুরুচিকর মন্তব্য করেছেন। আপনারা সংবিধানের নৈতিকতা আপনাদের মুখ থেকে কি করে ফালতু বানানো মিথ্যা কথা বলে তো হবে না, এরকম ভাবে এটা কথা মাঝখানে চিৎকার করে আপনারা সোফিয়া কুরুসিকে বলেননি যে উনি টেররিস্টদের বোন? প্লিজ আমরা এই পয়েন্টে আসি, আমরা আলোচনা করেছি। প্লিজ আমি সবাইকেই বলছি, প্লিজ আজকের বিষয়টা ফোকাস করুন। আপনার একটা জুমলা সরকার, কেন্দ্রের সরকার একটা জুমলা সরকার আমরা বলছি, আপনারা তো এবং রাজস্থান এবং মণিপুরে কি হচ্ছে ওদের লজ্জা থাকা উচিত। পুরো একদম পুরো অসাধারণ, সব হাসছে। যারা দেশে প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করছে তারা যে মালদা মোতাবাড়ি গতকালকে আপনারা কিছু না বলে কাউন্সিলর মার খেয়েছে, মাথা ভেঙে নিয়ে আসে, তৃণমূলের ইস্যুই নেই। তৃণমূলের লোক আপনি বলুন যে বছরে 2 কোটি বেতন চাকরি দিলে যারা পুলিশে কালকে কি হচ্ছে এগুলো কাদের সময় আছে? সেগুলো বলুন। রুটি কাউড়া মাখানের কথা বলুন। রাজস্বী থামতে বললে থামতে হবে, বৈশাদা থামতে বললে থামতে হবে, সুমনদা
প্রশ্নটা যদি বলেন, মানে কি বলবো, যে চিৎকার সময় কেন দাঁড়িয়ে হচ্ছে যে দুজনের সময় মধ্যে? দাঁড়িয়ে 2014 থেকে তো নরেন্দ্র মোদী সরকার। আবার আমি একটা জিনিস প্রথম বলার চেষ্টা করছি, কেউ যেন 1975-এর 25শে জুনকে ডিফেন্ড করার চেষ্টা না করেন। সেটা করলেই সমস্যা হবে। আমাদের অনেক সময় সমস্যা হয় যে আমরা যেটা অপরাধ সেটাকে ডিফেন্ড করি। সেটা শ্রীকুমার দা করলেও দোষ, সেটা কংগ্রেসের মুখপাত্র করলেও দোষ। আপনি অন্যায় করেছিলেন, আমি বলি আপনি অন্যায় করেছিলেন, জনগণ আপনাকে শাস্তি দিয়েছে, আপনি ইলেকশনে হেরেছেন, আবার 80-তে জিতে ফিরে এসেছেন। নাও দ্য পয়েন্ট ইজ যে কি বিজেপি কি খুব বেটার? না, বিজেপি বেটার না। যতই চিৎকার করুন, আমি একেবারে অন্য জায়গায় নিয়ে যাই। অরুণাচলে এমনও হয়েছে যে একটা কনভয় যাচ্ছে, যখন গুয়াহাটি থেকে রওনা হলো তখন ওটা কংগ্রেসের কনভয়, ইটানগর পৌঁছতে পৌঁছতে দেখা গেল নবামটুকির গোটা গভর্নমেন্টে বিজেপি হয়ে গেছে। এটা গণতন্ত্র নয়। সাংবাদিকদের অবশ্যই 1975-এ খুব অন্যায় করা হয়েছিল, কিন্তু উমার খালিদ আর কাপ্পানো যখন জেলে থাকেন তখন সেটাও ঠিক নয়। যখন মধ্যপ্রদেশে একটা জায়গায় সমস্ত সাংবাদিকদের অর্ধনগ্ন করে পুলিশ প্যারেড করায়, সেটাও ঠিক নয়। সমস্যা হচ্ছে আপনি একটা অতীতের ভুল থেকে দেখে শিখতে পারেন, আরটা নাহলে হোয়াট এভার করতে পারেন। আরে মণিপুরে হয়েছে, এখানে তো হাঁসখালিতে হয়, এটা কোনো লজিক নয়। মণিপুরে যেটা অন্যায় হয়েছে সেটা মণিপুরে অন্যায়, হাঁসখালিতে যেটা হয়েছে সেটাও অন্যায়। তেমনি আমি বলছি 1975-এর 25শে জুন কংগ্রেস যা করেছিল, আরও স্পেসিফিক হলে ইন্দিরা গান্ধী যা করেছিলেন তা অন্যায় করেছিলেন। বিজেপি এখন যেটা করছে সেটাও একটা ধরনের সাংবিধানিকভাবে জরুরি অবস্থা চালানো, তা নাহলে একটা পার্লামেন্টে 200 জনকে সাসপেন্ড করা হয় না। এবার কামিং ব্যাক টু দ্য বিজেপি, যে বলে না যে উনি ছিঁড়েছিলেন, যদি আপনি ওই দিনে ফিরে যান তাহলে দেখবেন যে বলা হয়েছিল যে রাহুল গান্ধী নাকি পার্লামেন্টের মধ্যে খুনের চেষ্টা করেছিলেন, এফআইআর অব্দি হয়ে গেছিল। আজকে রাহুল গান্ধীর জন্মদিন, তারপর থেকে আজ অব্দি রাহুল গান্ধীকে কোনোদিন থানায় ডেকেছে? না, এখানে প্রশ্ন যে এক তো যে ডেফিনেটলি ঘটনাচক্রে আজকে আমরা আলোচনা করছি, আজকে রাহুল গান্ধীর জন্মদিন, যে রাহুল গান্ধীকে পাপ্পু স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই রাহুল গান্ধী বিরোধী দলনেতা। এবং তার থেকেও যেটা ইন্টারেস্টিং, যে রাহুল গান্ধীর 2023-এর মার্চে যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার জন্য তড়িঘড়ি যে তৎপরতা আমরা দেখেছি, সেই তৎপরতা তো অন্য ক্ষেত্রে দেখা যায় না। হ্যাঁ, রাহুল গান্ধীকে সত্যি বিনা কারণে একটা লোককে যার এমনিও কোনো ভ্যালু নেই তাকে কেন সাসপেন্ড করা হলো, সেটা তো অবশ্যই এখানে কিন্তু বলতে আমি এমনিও ভ্যালু নেই বলতে না, না ডিফাইন এমনিও ভ্যালু নেই মানে আমাকে বলতে আমরা কিন্তু একবারও বলিনি নরেন্দ্র মোদীজি ভ্যালুলেস, আমরা শুধু বলি ইন্টারভিউ স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালুলেস। একটা ইন্টারভিউ নেওয়া আছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে কমপ্লিট ফেলিওর, হিংসা এবং হিংসাহীনতার কনটেক্সট ভারতবর্ষে কি আছে, আমার কাছে এই মুহূর্তে আছে কিন্তু এবং সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর একটা প্রলং সাইলেন্স, উনি কোনো জবাব দিতে পারছেন না। আমরা এই ধরনের জানি যে ওনাদের এই ধরনের শুধু এখানে মর্নিং হাইওয়ে নাই, গোটা বাংলা দিবস নিয়ে এই ধরনের কথা বাংলা দিবস নিয়ে সংঘাত চরমে। দেখুন দিবস পালন করবেন আপনি উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে, লজ্জা করে না বাংলার প্রাপ্য আটকে রেখে? বাংলা দিবস পালন নিয়ে এবার রাজ্য রাজনীতিতে ঝড়। 20শে জুন এই দিনটি গত 2 বছর ধরে পালন করে আসছে বিজেপি। এবছর বিভিন্ন রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করার ডাক দেওয়া হয়েছে, আর এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানিয়েছেন এটা বাংলাকে চরম অপমান। রাজ্য সরকার যখন আইন পাস করে 1 বৈশাখ বাংলা দিবস পালন করে, তখন রাজভবনে কিভাবে এই দিনটি 20শে জুন পালনের ডাক দেওয়া হয়? রাজভবনগুলো পালন করবে বাংলা দিবস কেন? বাংলা দিবস পালন করবে বাংলা সরকার, আর সেটাও 1 বৈশাখ। আমরা পালন করেছি 2 বছর, আইন পাস হওয়ার পর। আমাদের বাংলার সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি, যেটাকে আমরা রাজ্য সঙ্গীত বলি। আর আপনারা বাংলাকে অসম্মান করে রাজভবনে বাংলা দিবস বিকৃতি করছেন এটাকে। বাংলা দিবস পালন করবেন আপনি উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে, লজ্জা করে না? নবান্ন যখন রাজ্যের নাম বদলে বাংলা রাখার আর্জি জানিয়েছিল, তাতে কেন কেন্দ্র কান দেয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বাংলার উপর সবকিছু চাপিয়ে দিতে চাইছে বিজেপি। তারা ঠিক করবে
বাংলা কি খাবে, বাংলা কি পড়বে, বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে, বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে, শুভ নববর্ষ কবে হবে? হাউ ক্যান দে ডু ইট? ইভেন বাংলার নামটা নিয়েও পর্যন্ত অ্যালফাবেটিক্যালি আমাদের সবচেয়ে লাস্টে পড়ে থাকতে হয় বলে সবার স্বার্থে যদি মুম্বাই চেঞ্জ হতে পারে নাম, যদি উড়িষ্যার নাম চেঞ্জ হতে পারে, তাহলে যা যা বলেছে আমরা সব করে দিয়েছি। 3 বার করে বিল অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছি। আজকে 4-5 বছর হয়ে গেছে, 12 বছর 10-12 বছর ধরে চলছে। তাহলে কেন বাংলা নামটা দিতে, তাহলে বাংলা রাজ্য বলতো। মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন 20 জুন বিজেপি সহ সব বাঙালি বাংলা দিবস পালন করবে। আগামী 20 জুন পশ্চিমবাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব। ওই দিন 1947-এর 20 জুন, ওই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা, যা আগের আইনসভা ছিল, 58 জন হিন্দু আইনসভার সদস্য, তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না, ভারতে থাকব। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। 58-21 ভোটে এটা অনুমোদিত হয়। এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস। এভাবেই রাজ্য প্রশাসন বনাম বিজেপি দ্বন্দ্বে বাংলা দিবস অন্য মাত্রা পেয়েছে। 2026-এর ভোটের আগে বাংলা দিবসকে ইস্যু করে জমি খোঁজার চেষ্টা করছেন শুভেন্দু সুকান্তরা। কলকাতা টিভি। খুব সংক্ষেপে আসবো, পশ্চিমবঙ্গে তো একটা রাজ্য দিবস সেটা নির্ধারিত হয়েছে এবং সেটা হচ্ছে 1 বৈশাখ। তারপর আবার কেন রাজ্য দিবস, এবং সেটা বিভিন্ন রাজ্যের রাজভবন তারা সেখানে পালন করবেন, এটা কেন? এ নিয়ে তো চর্চা আমরা গত 2 বছর ধরে শুনছি, এবং তারপর তো পশ্চিমবঙ্গের একটা রাজ্য দিবস স্থির হয়েছে। এবং প্রিয়াদি, আগামীকাল 20 জুন 1947 এই পশ্চিমবঙ্গের বিধানসভায় এখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ লাহিড়ী, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় সেলিব্রেট করার মতো দিন। অবশ্যই, যেদিনকে বাঙালি হিন্দুর অস্তিত্বের লড়াই, একটা বাঙালি হিন্দু, আমি এখানে নাম নিতে চাই না, মানে নাম নিতে পারবো না, দুটি সংবাদ মাধ্যমে আমাদের দেশভাগ তো আমাদের সবার হৃদয়ে একটা ক্ষত। কারণ না, দেশভাগ ক্ষত, কিন্তু আমরা ভারত ভাগের অংশ নই। আমরা পাকিস্তানকে বিভাজন করে এন্টায়ার বেঙ্গল, এন্টায়ার পাঞ্জাব, এন্টায়ার চলে যাওয়ার কথা ভারতে, সেখান থেকে আমরা পাকিস্তানের বিভাজন করে পশ্চিমবঙ্গ তৈরি করেছি। রবীন্দ্রনাথের দেওয়ার নাম। গোটা রাজনীতিটাকে নিয়ে যেতে চাইছে পশ্চিমবাংলায়, যেটা আমরা কোনোদিন আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে মেলে না। সেটা হলো ওরা রিলিজিয়ানের উপর রাজনীতিটাকে ভাগ করতে চাইছে। এই ধরনের একটা দেশের সংবিধান যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে, বৌদ্ধবাদের কথা বলে, সেই জায়গাটাই কুঠারাঘাত করছে, যেটা বাঙালিরা তাদের যে কালচারাল ডেভেলপমেন্ট আছে, যা তাদের মনস্ক আছে, তারা এটা। আমাদের সময় একদম শেষ। বাংলা বলছে এখানেই শেষ করতে হচ্ছে। অর্থাৎ একদিকে এমার্জেন্সির 50 বছর পূর্তিতে সংবিধান হত্যা দিবস, তাই নিয়ে যেমন বিতর্ক তুঙ্গে, তেমনি আরো একবার ঘুরে ফিরে এলো আগামী কালকের দিনটা, অর্থাৎ 20 জুন, যেখানে বিজেপি এখনো অনড় পশ্চিমবঙ্গ দিবস পালনের ব্যাপারে, যার তীব্র প্রতিবাদ করছে সরকার। আপাতত এখানেই শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি।